বক্তব্য হচ্ছে যদি এক্স সমানুপাতিক ওয়াই হয় যখন, এটা খুব ভাইটাল, যখন জেড স্থির, স্থির মানে কনস্ট্যান্ট বা ফিক্সড, এবং যদি মনে কর এক্স ওই একই সময়ে এক্স সমানুপাতিক জেড যখন ওয়াই স্থির, তাহলে যৌগিক বেগ বলছে সুতরাং এক্স সমানুপাতিক চিহ্ন হবে ওয়াই ইন্টু জেড, মানে এই দুটোর গুণ হবে। ঠিক আছে, এই দুটো গুণ হবে যখন উভয়ই চলমান। আমি আর সেটা লিখছি না, উভয়ই, এটা বইয়ে লেখা আছে দেখে নে, যখন উভয়ই পরিবর্তনশীল বা চলমান। ঠিক আছে, উভয়ই পরিবর্তনশীল, পরিবর্তিত। ওকে, তার মানে যখনই এরকম পজিশন আসবে, যখন এক্স প্রপোর্শনাল টু ওয়াই, যখন অন্যটা স্থির, ওয়াই এক্স প্রপোর্শনাল টু জেড অন্যটা স্থির, তখন এই দুটোর গুণ হবে এক্স প্রপোর্শনাল টু মানে সমানুপাতিক। এটা উল্টো ভাবে এইভাবে বলতে পারি যে স্যার যদি এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয় যখন যখন জেড স্থির, আর একটা যদি মনে করুন এক্স প্রপোর্শনাল টু 1/z হলো যখন ওয়াই স্থির, তাহলে তার ক্ষেত্রেও তাই এক্স প্রপোর্শনাল টু, তাহলে এই দুটোর সঙ্গে এই দুটোর গুণ, গুণ মানে ওয়াই ইন্টু 1/z, মানে মানে y/z। বোঝা গেল কি না? এইটুকু ক্লিয়ার হলে আজকের ক্লাসটা পুরোটা ক্লাস হবে। ওকে, তাহলে এবার আমরা বাকিটা করি, আগাই। এটা হচ্ছে আমরা তাহলে কোন অঙ্কটা করব। তো আমরা করব হচ্ছে বইয়ের অঙ্ক দিয়ে শুরু করি আগে। বইয়ের এক্সাম্পল প্রয়োগ 18, প্রয়োগ 18টা লেখা বই থেকে দেখবি খুব ভালো লেখা আছে, বই লেখাটা ফলো করলেই হবে। তো কি আছে প্রশ্নটা পড়ে নাও, পেজ নাম্বার 192, পেজ নাম্বারটা লিখে দিচ্ছি। একটা কোশ্চেন এখান থেকে থাকবেই, মানে একটা না বেশিই থাকবে, হয়তো শর্ট কোশ্চেন থাকবে, বড় কোশ্চেন তো থাকবেই। আচ্ছা, তো প্রশ্নটা 18 নম্বর প্রশ্নটা পড়ে তারপরে আমি বলছি। 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা, মানে এখানে কি কি জিনিস আছে? 5 জন জনসংখ্যা আছে, জনসংখ্যা তো লিখবো না আমরা, তাহলে সেখানে 5 জন কৃষক, তার মানে এখানে কৃষক সংখ্যা লিখবো, শখের মতন আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমরা অঙ্ক করছি। তাহলে এখানে কৃষকের সংখ্যা আছে, কৃষকের সংখ্যা আছে একটা জিনিস। কি কি আছে আমার একটা অঙ্ক বুঝে নিলে বাকিগুলো বুঝিয়ে যাবে, সব সিম্পল অঙ্ক। তারপরে আছে দিন সংখ্যা আছে, মানে সময় আছে বা দিন সংখ্যা লিখতে পারি। আরেকটা কি আছে? বিঘা, মানে জমির পরিমাণ আছে। ক্লাস 8-7 এ আমরা এই টাইপের অঙ্ক করেছি, ঐকিক নিয়মে করছি, এখানে আমাকে ভেদ দিয়ে করতে হবে। তাই যদি ছবিটা আঁকি, ছকে আঁকি, তাহলে প্রথম অঙ্ক, প্রথম লাইনটা অনুযায়ী 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমি কাজ করতে পারে। তবে কতজন কৃষক আমি জানি না, কতজন কৃষক 18 বিঘা, 18 বিঘা জমি চাষ করবে কত দিনে? 9 দিনে। 9 দিনে কত দিনে করতে হবে সেটা ভেদ তত্ত্বের মাধ্যমে বের করতে হবে। আচ্ছা, এবার প্রশ্নের উপর একটু ভালো করে দেখ, যেটা বের করতে বলবে সেইটাকে তোরা সবসময় বাঁদিকে নেওয়ার চেষ্টা করবি। তাহলে আমি ধরবো, বই অনুযায়ী ধরি এবিসি ধরেছে, আমি এক্স ওয়াই জেড ধরতাম, তো বই অনুযায়ী এবিসি ধরি, তাহলে এইটাকে আমি ধরলাম এ, এইটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি, যেরকম বই আছে ওইভাবে লিখে নিতে হবে। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, কৃষক, আমরা এমনি জানি কি যে কৃষক সংখ্যা, দিন সংখ্যা, জমির পরিমাণ, এদের মধ্যে একটা রিলেশন আছে, আমরা ছোটবেলায় পড়েছি, আবার আমি মনে করে দিচ্ছি। মনে কর আমাকে কার সঙ্গে বের করতে, যেটা বের করতে হবে, আবারও বলছি যেটা বের করতে হবে তার সঙ্গেই বাকিগুলোর আমি সম্পর্ক দেখবো একবার করে। ঠিক আছে, আমি প্রথমে তাহলে দেখবো কৃষক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক, যখন জমির পরিমাণটা স্থির। না, কমন সেন্স কাজে লাগাই আগে প্রথমে। কৃষক সংখ্যা মানে এ, দিন সংখ্যা মানে বি, যখন জমির পরিমাণ মানে সি স্থির। জমির পরিমাণ বা কাজের পরিমাণ যদি ফিক্স থাকে, তাহলে যদি লোক সংখ্যা বাড়াই, মানে কৃষক সংখ্যা বাড়াই, তাহলে সময় কম লাগবে না বেশি লাগবে? 10 বিঘায় জমি আছে, আমি লোক সংখ্যা বাড়িয়ে দিলাম, তাহলে সেই 10 বিঘা জমি চাষ করতে কম দিন লাগবে না বেশি দিন লাগবে? হ্যাঁ, যদি কৃষক সংখ্যা বাড়তে থাকে, তার মানে কৃষক সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে দিন সংখ্যা কমতে থাকবে। এরা মানে অ্যাকচুয়ালি তার মানে জিনিস এই জায়গাটা কি আছে, এই জায়গাটা এরা ব্যস্তানুপাতে আছে, মানে একজন বাড়লে আরেকজন কমবে, তাই তো? তাহলে আমি এই জিনিসটা এরকম ভাবে লিখতে পারবো না। আমি কিভাবে লিখবো, বুঝে গেলাম কনসেপ্টটা, মানে যখন এ বাড়বে তখন বি কমবে,
তাহলে আমি এই জায়গাটা 1/b এইভাবে লিখবো। বোঝা গেল না? আবার বলবো। বোঝা গেল? যখন a বাড়বে তখন b কমছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 1/b করে লিখবো। ক্লিয়ার হয়েছে? উল্টোটা আবার a এর সঙ্গে দেখবো, এবার কাকে দেখবো? c কে দেখবো। যখন b স্থির, তাহলে a এর সঙ্গে যখন দিন সংখ্যা ফিক্সড, কৃষক আর জমির পরিমাণ, তাহলে যত দিন যদি ফিক্সড হয়, মনে করো 12 দিন কাজ করবে, তাহলে লোক সংখ্যা যদি বাড়াতে থাকে, তাহলে জমির পরিমাণ কি চাষ বেশি হবে না কম হবে? তাহলে যত লোক বাড়াতে থাকবে, দিন যদি 12 দিনই কাজ করবে, তাহলে যত লোক বাড়াবি তত চাষের জমির পরিমাণ বেশি কাজ করতে পারবে, বেশি লোক বাড়লে বেশি কাজ করবে। তার মানে কৃষকের সঙ্গে জমির পরিমাণটা সমানুপাতিক। তার মানে এখানে আমাদের সমানুপাতিক চিহ্নটা হবে। বোঝা গেছে আশা করি এই জিনিসটা? আবারও না হলে বুঝিয়ে দিচ্ছি, এটাই সবচেয়ে ভাইটাল, বাকি অঙ্ক কিছু নেই, এটাই মেন জায়গা। ঠিক আছে? বাকি অঙ্ক সব অঙ্কে একই। এইটা সব অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম হবে। কৃষকের সঙ্গে দিন সংখ্যা সবসময় ব্যস্ত বেঁধে থাকে, আর কৃষকের সঙ্গে জমি সবসময় সরল বেঁধে থাকে। কমন সেন্স কাজে লাগালেই হয়ে যাবে। ঠিক আছে? এইবার এখান থেকে আমি যৌগিক বেদের উপাদ্য চালাবো। তাহলে আমি এখানে লিখে নেবো যৌগিক বেদ, বইয়ে লেখা আছে, আমি লেখা যাচ্ছি না লেখা। তো যৌগিক বেদের উপাদ্য থেকে পাই a সমানুপাতিক কি হবে? এই দুটোর গুণফল। এই দুটোর গুণফল মানে 1/b আর c, এই দুটোর গুণ করলে কি আসবে? c/b। যখন উভয় পরিবর্তনশীল, বইয়ে লেখা আছে। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এটা আমার অঙ্কের প্রথম পার্টটা হয়ে গেল, পার্ট 1, ফার্স্ট পার্ট কমপ্লিট। এবার বাকিটা, আচ্ছা এবার আমি সমানুপাতিক জিনিসটা দিয়ে কাজ করব না, আমি জিনিসটাকে নিয়ে যাব কে তে, মানে ইকুয়াল টু তে নিয়ে যাবো। তাহলে এবারে সুতরাং লাগাবো a ইকুয়াল টু কি লিখবো? কোন একটা ধ্রুবক নিয়ে নেবো কে। আমি জানি যে এই সমানুপাতিক চিহ্নটা সরালে ইকুয়াল টু আর একটা ধ্রুবক আছে, এখানে আমি জানি লিখতে কি হয়, যেখানে কে ডাজ নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক লিখতে হয়, আমরা এগুলো জানি, লিখবো না। এইবার আমাকে ফার্স্টে কি কাজ হবে? স্টেপ 1, এটা স্টেপ 1 গেল, সরি পার্ট 1 নাম থেকে স্টেপ 1 লিখছি। স্টেপ 1 উঠে গেল, এবার স্টেপ 2। স্টেপ 2 তে আমরা কি করব? স্টেপ 2 তে আমরা কে এর ভ্যালুটা বের করব। স্টেপ 3 তে কি করব? আমি একটা একটা করে স্টেপ আবার পরে বলছি। স্টেপ 3 তে আমরা এইখানে কে এর মানটা বসাবো, কে এর মান বসাবো, এন্ড কে। স্টেপ 4 এ কি করব? স্টেপ 4 এ আমরা x এর মানটা বের করব, x কত সেটা বের করব। এই চারটে স্টেপে অঙ্ক হবে। তো প্রথমে আমি কে এর মানটা বের করতে গেলে, এবার প্রশ্নের দিকে তাকা বা ছকটার দিকে তাকা। এটাকে a ধরে দিলাম, মানে যখন a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 12, c ইকুয়াল টু 10। আবার বলছি a ইকুয়াল টু 5, প্রথম লাইনটা, প্রথম যে কন্ডিশনটা ফার্স্ট লাইনে দেওয়া আছে, 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমি করে। তার মানে যখন a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 12 and c ইকুয়াল টু 10, তাহলে এখানে ভ্যালু গুলো বসাবো। তাহলে a এর ভ্যালু বসাই 5, তাহলে এখানে এটাকে 1 নম্বর দিতে পারিস, তাহলে 1 নম্বর থেকে পাই এরকম লিখবি। লেখা বারবার বলছি, লেখা বই থেকে লিখবি, বই একদম স্ট্যান্ডার্ড ভালো লেখা আছে। সিটা হচ্ছে 10, বিটা হচ্ছে 12। এবার এখান থেকে কে এর মানটা বের করো, কাটাকুটি করো, 5 দোকানে 10 হবে, এদিকে 2 দুইটি কাটলে ওপর নিচে কাটাকুটি করা নিজেও করতে পারিস। এখানে 2 দিয়ে কাটলে এদিকে 6, এদিকে 5, 5 আর 5 এদিকে কেটে গেল, সরি 5 আর 5 এদিকে কেটে গেল, তাহলে 6টা ওদিকে যাবে, কে ইকুয়াল টু 6 হয়ে গেল। তাহলে কে এর মানটা পেয়ে গেলাম, এটাকে নাম্বার দিয়ে দে 2 নম্বর। তাহলে 2 নম্বরটা এখানে বসাবো, বসালে কে এর মানটা পেয়ে যাবো। তাহলে 1 ও 2 থেকে পাই, তোরা লিখবি 1 ও 2 থেকে পাই, আমি শর্টে লিখলাম অ্যারো দিয়ে। কে এর মানটা হচ্ছে 6, একদম ঠিক আছে। 5 দোকানে 10, 2 6, হ্যাঁ কে এর মানটা 6 বিন্দু, ঠিক আছে। আচ্ছা এইবার এটাকে একটা নাম্বার দিয়ে দাও, 3 নম্বর। এবার নিচের ছবিটা আসো, এইখানটায় যেটা আমাদের জিজ্ঞেস করেছিল, দেখ 18, মানে সি এর ভ্যালু 18, বি এর ভ্যালু 9, সি এর ভ্যালু 18, বি এর ভ্যালু 9। তাহলে এখানে আমি যখন সি এর ভ্যালু 18, তখন সি ইকুয়াল টু 18 আর বি ইকুয়াল টু 9, তখন বলে তুই এখানে মানটা বসিয়ে দে। এটা আমি জানি না, বের করতে এসেছি 6, সি এর ভ্যালু 18 বসাও, বি এর ভ্যালু 9 বসাও, এবার আমি এখান থেকে মানটা বসিয়েছি। তাহলে বসালে এখানটা আসবে 2, 6 দোকানে 12, মানে a ইকুয়াল টু 12 হয়ে গেল। তাহলে উত্তর লেখার সময় একটা লাইন লিখে দিতে হবে, পুরো ভাষায় লিখতে হবে সেটা। বইয়ের দিকে তাকা, বই দেখ খুব সুন্দর লেখা আছে, নির্ণয় কৃষকের সংখ্যা
নির্ণয় কৃষকের সংখ্যা তাহলে কত? 12 জন। আচ্ছা, এইবার একই অঙ্ক প্রয়োগ করিতেও আছে, চোখ বুলালে নিজেও বুঝতে পারবি। একই অঙ্ক প্রথম দুটো লাইন দেখ বইয়ের, তাহলে বুঝতে পারবি সেম অঙ্ক আছে। তাহলে প্রয়োগ করিটাও হোমওয়ার্ক থাকবে, ওখানে এক্স ওয়াই জেড বলে দিয়েছে। ঠিক আছে, করাচ্ছি কেন? কারণ সত্যি করে বলতে গেলে যেহেতু তোরা চোখের সামনে নেই, তাই জন্য সামনে থাকলে অনেক সুবিধা হয়, যে সুবিধাটা আমি পাচ্ছি না, তাই জন্য আমি এক্সারসাইজের অঙ্কগুলো হোমওয়ার্ক, আগে এক্সাম্পল অঙ্কগুলো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তারপরে এক্সারসাইজের অঙ্ক হোমওয়ার্ক দেবো। যদি না পারিস তাহলে আবার বোঝাবো। ঠিক আছে, এক্সাম্পল অঙ্কগুলো এক্সারসাইজে আছে, হয়তো একখানা অঙ্ক আলাদা থাকতে পারে, সেটা আমি না করে দেবো। ঠিক আছে, আচ্ছা, যেমন আমি বলে দিচ্ছি, তাও দেখ আমরা যে অঙ্কটা পেরে যাবো এখন তুললাম এই মাত্র, তাতে আমরা এক্সারসাইজে চলে যাই, পেজ নাম্বার 196, তার তুই কোশ্চেন নাম্বার 8 পেরে যাবি। সেম অঙ্ক আছে, x, y এর সঙ্গে সরল বেঁধে আছে, তার মানে কি? তার মানে x y এর সঙ্গে সরল বেঁধে আছে মানে এটা। আর কি বলেছে? এবং কি আছে একটা আছে x, y এর সঙ্গে সরল বেঁধে এবং 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 z এর সঙ্গে ব্যস্ত ভেদে, z এর সঙ্গে ব্যস্ত, আমি শর্টে লিখলাম ব্যস্ত। তার মানে এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে দুটো জিনিস পাবো, x কমা দেওয়া আছে মানে x y এর সঙ্গে সরল ভেদে, এবং এই যে এবংটা দেওয়া আছে, তার মানে এবং x, z এর সঙ্গে ব্যস্ত ভেদে, মানে x একবার এর সঙ্গে আছে, x একবার ওর সঙ্গে আছে, এবংটা দিয়ে এভাবে ভাগ করেছে লাইন দুটো। তাহলে এখান থেকে কি পাবি? x সরল ভেদে আছে মানে x সমানুপাতিক y, আর x ব্যস্ত ভেদে আছে যেটার সঙ্গে x ব্যস্তানুপাতিক 1/z। এবার এই দুটোকে আমি এখানে লিখেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে দুটোকে লিখেছিলাম। এবার আমি যৌগিক ভেদ কাজ চালাবো, যৌগিক ভেদ থেকে পাই ওই দুটোর গুণ, মানে y ইন্টু 1/z, তাহলে y/z। দেখ এতটুকু ক্লিয়ার হলো কিনা? দেখো ক্লিয়ার হয়েছে? দেখে হ্যাঁ স্যার, বুঝলাম। বাকিটা নিশ্চয় আর করতে হবে না, এখানে কে ধরে, বাকিটা তো আমরা উপরে অঙ্কগুলোর মতন করবো। একবার কে ধরে নিবি, তাহলে আমি শর্টে করে দিচ্ছি, কে ইকুয়াল টু 1/z, একই নিয়ম, আমি কি আর বলবো। এবার এখানে তিনটে ভ্যালু দেওয়া আছে, y4, z5 and x3। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব? যে এখানে ভ্যালুগুলো বসাবো সঙ্গে সঙ্গে আমি কে এর মানটা পেয়ে যাবো। এখানে যে বসাবি কে এর মানটা পেয়ে যাবি, যেরকম ভাবে উপরে পেয়েছিলাম, এখানে মানটা বসিয়েছিলাম, কে এর মানটা পেয়ে গেছিলাম। তারপরে সেখান থেকে একটা ইকুয়েশন, এই কে এর মানটা এখানটা বসিয়েছিলাম, এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে, এই যে আমি লিখেছি 1 আর 2, 1 আর 2 থেকে আমি একটা ইকুয়েশন পেয়ে গেছিলাম, তাতে বি আর সি বসিয়ে আমি আবার এর মানটা পেয়ে গেছিলাম। তো এখানেও তাই বলেছে, দেখে নে। কোশ্চেন নাম্বার 4, এগুলো সবটা হোমওয়ার্ক হয়ে গেল। ওকে, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। তাহলে একটা হচ্ছে মিনিট মানে সময় লিখবো, হ্যাঁ এটা লিখবো স্যার কিমি ডিসটেন্স, একটা লিখবো দূরত্ব, কিমিতে লিখবো। ঠিক আছে, এবার সময়ের ক্ষেত্রে প্রথমে কি 25 মিনিট 5 ঘন্টা। এবার ঘন্টাটা কত বলছে? 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা লিখবো না, আমি লিখবো 5 ঘন্টা মানে কত? 60 মিনিট ইন্টু 5, তাহলে 300 মিনিট। তাহলে আমি এখানে 300 লিখবো। তাহলে উপরে বা সাইডে আমি কোথাও লিখে নেবো 5 ঘন্টা সমান সমান 5 ইন্টু 60 মানে 300 মিনিট। এবার কেন? কারণ এখানটায় আমি মিনিটে লিখেছি, তাই এখানে যখন আমি লিখবো কিছু, সেটা সঙ্গে সঙ্গে মিনিটে নিয়ে নেবে হিসাব। আমি এখানে 5 লিখলে কেটে দেবে কিন্তু ফট করে, কারণ এটা মিনিটে আছে, তাহলে আমাকে মিনিটে হিসাবটা লিখতে হবে, এটা আমার জানা নেই। তাহলে এবার আমি আগের মতন করবো, এটাকে ধরে নেবো ক্যাপিটাল এ, এটাকে ধরে নেবো ক্যাপিটাল বি। এবার বল সময় আর দূরত্ব, যদি সময় আর দূরত্বের মধ্যে সম্পর্ক কি?
ঠিক আছে? যদি একটা মানুষ মনে করো দৌড়াচ্ছে, বেশিক্ষণ দৌড়াচ্ছে, তাহলে দূরত্বটাও বেশিক্ষণ অতিক্রম করবে। হ্যাঁ স্যার, দুটোই ইকুয়ালি স্যার, দুটোই একসাথে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইটাও যদি বাড়তে থাকে তাহলে এইটাও বাড়তে থাকবে। কমন সেন্স কাজে লাগাতে হ্যাঁ। হবে, ঠিক আছে? মানে সময়ের সঙ্গে দূরত্ব সেম সম্পর্ক। হ্যাঁ, তো এবার কি বলছিলাম আমি, হ্যাঁ, তার মানে এ এখানে কি সমানুপাতিক বি, তাহলে এ ইকুয়াল টু আমি কে বি লিখে নেবো, যেখানে কে হচ্ছে হ্যাঁ। সমানুপাতিক ধ্রুবক, লিখে নিতে হবে এটা। এইবার যখন প্রথম ইকুয়েশনটা যাব, প্রথম ইকুয়েশনে যখন এ ইকুয়াল টু 25, তখন বি ইকুয়াল টু 14, আমি করবো না বাকিটা। এবার এখানে মানটা বসাবি, তাহলে এর জায়গায় এখান থেকে এর জায়গায় 25 বসাবো, এটা কে জায়গায় 14 বসাবো, এখান থেকে আমি কেটা পেয়ে যাবো। কে ইকুয়াল টু হচ্ছে 25/14। এবার এটাকে এক নাম্বার দিয়ে দে, 1 নম্বর, এটাকে নাম্বার দিয়ে 2, তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই a ইকুয়াল টু তাহলে কত হবে, 25/14 b। এবার ছবির থেকে এর মানটা দেওয়া আছে 300, তাহলে b এর মানটা পেয়ে যাবো। তাহলে যখন a ইকুয়াল টু 300, তখন b ইকুয়াল টু কত এটা জানতে হবে। তখন তাহলে b ইকুয়াল টু আমি জানি না, তখন বলে আমি এর মানটা এখানে বসিয়ে দেবো, 300 ইকুয়াল টু 25/14 করে এখানে b এর মানটা আমি কোনাকুনি গুণ করে বের করে নেবো। বিটা কত হবে, 300 গুণ 14/25, 25 দিয়ে ডিরেক্টলি কাটতে পারিস, হ্যাঁ কাটতেই পারিস, 25 দিয়ে কাটলে 25 25, এদিকে তোর রইলো 10, এটা 100, 14 যাচ্ছে, 14 196, 196 উত্তর লিখে দিবি, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 3 এইগুলো আমাদের হোমওয়ার্কে ঢুকে গেল, পেজ নাম্বার 196। ঠিক আছে, তিনের গুলো হয়ে গেল, চারের গুলো হয়ে গেল, 5 6 7 আমরা আগে করে নিয়েছিলাম, 8 হয়ে গেল, 9। 9টা করবার আগে আমি বলবো এক্সাম্পলে চলে আসো, এক্সাম্পলের প্রয়োগ 25-এ চলে আসো, এটাই লাস্ট অঙ্ক আজকে, প্রয়োগ 25। আরেকটা ক্লাস লাগবে তার মধ্যে, প্রয়োগ 25-এ চলে করে নাও কোশ্চেনটা। হ্যাঁ স্যার, বলছে কোন গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনত্বের সঙ্গে সরলভেদ আছে যদি 3 সেমি, ওগুলো পড়ে, প্রথম লাইনটাই মেন লাইন। কোন গোলকের আয়তন, আমি আয়তন জানি না, আয়তনটা আমি ধরলাম ভি। ভি কেন, যা ইচ্ছা ধরতে পারি, এবিসিডি যা ইচ্ছা ধরতে পারি, ভি ফর ভলিউম। ভলিউমের ইংলিশটা হচ্ছে আয়তন, সরি আয়তনের ইংলিশটা ভলিউম, তাই জন্য ভি ধরেছে, আর কিছু না, ঠিক আছে? তুই এবিসিডি যা ইচ্ছা ধর, আর কিছু আসে যায় না, ঠিক আছে? আমি বইয়ের মতো করে ধরি ভি, তাহলে বোঝাতে সুবিধা হবে আমার, তোরাও দেখতে সুবিধা হবে তোদের। আচ্ছা, আয়তন তার কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো আমরা জানি আর রেডিয়াস ইংলিশটা, তাহলে ব্যাসার্ধের ঘনে, ঘন ঘন মানে কিউব, বর্গ মানে স্কয়ার, বর্গ মানে বর্গ যখন বলে বর্গ করা মানে স্কয়ার বলে, ঘন মানে কি, ঘন মানে কিউব, ঠিক আছে? এইটুকু তো জানতেই হবে, আমরা জানি এগুলো। আচ্ছা, তাহলে এর সঙ্গে কি আছে, সরল বেঁধে আছে। দেখ এইটুকুর মানে বুঝলি না, আবার বলবো, ফার্স্ট লাইনটা থেকে এটা বুঝতে পেরেছিস কিনা বল? কোন গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনের সঙ্গে সরল বেঁধে আছে, তা ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ বুঝলি, তুই বুঝেছিস কিনা বল, ওকে ছেড়ে দে, ও বুঝে যাবে, ও না বুঝলেও বলতে পারবে, অসুবিধা। তুই বুঝেছিস কি? আক্রম না বুঝলে আক্রম অবশ্যই জিজ্ঞেস করবে, আক্রম বা দীপক জিজ্ঞেস করবে, অবশ্যই জিজ্ঞেস করবে। তুই বুঝেছিস তো? তাহলে আগাচ্ছি আমি, বাকিরা না বুঝতে পারলে বলবি, হ্যাঁ সঙ্গে সঙ্গে। তাহলে এখানে আমি সঙ্গে সঙ্গে এটাকে ধরে নেবো কে আর কি। এবার প্রশ্নটা আসে, প্রশ্নটা অন্য অঙ্কগুলোর থেকে আলাদা কেন, কারণ এখানে 3খানা ব্যাসার্ধ বলেছে। দেখ প্রশ্নটা বলেছে যদি 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি গোলক
গলিয়ে একটা নতুন গোলক, বাহ সুন্দর জিনিস, সুন্দর জিনিস, এটা কাজের জিনিস, শেখানোর জিনিস আছে। দেখ ছবিতে ব্যাপারটা একটু বুঝে নিতে হবে। তিনটে গোলক আছে, একটা এটা গোলক, এটা যদিও বৃত্তের মতন হচ্ছে কিন্তু তুই গোলক মনে কর, কারণ আমি তো এখানে গোলকটা আঁকতে পারবো না। এই তিনটে গোলককে গলিয়েছে, গলিয়ে কি করছে, একখানা নতুন গোলকে পরিণত করছে, তো সেটা বড় হবে। গোলক মানে ফুটবল ধর, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। একটা ফুটবল, লোহার ফুটবল আছে, সেটাকে গলিয়েছে, এরকম তিনখানা লোহার ছোট ছোট ফুটবল আছে, যার এইটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, এইটার ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি, এইটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। দেখ দীপক, বুঝতে পেরেছিস? নেই মনে হয় না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো দীপক নেই, দীপক চলে গেছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তুই বুঝতে পারছিস কিনা দেখ, আকরাম বুঝতে পারছিস কিনা দেখেই। তাহলে এই তিনটেকে গুলিয়ে একটা বড় লোহা যতটা বেরিয়েছে, সেই লোহাটাকে গুলিয়ে আবার একটা গোলক তৈরি করেছে। আমাকে বলেছে মনে হয় এই গোলকটার আয়তন এবং গড়ানোর ফলে যদি আয়তন পরিবর্তন না হয়, মানে আয়তন কোনো পরিবর্তন না হয় মানে কি, এখান থেকে মনে কর এটা 10, আমি ধরার জন্য ধরছি, এটা 10, এটা 20, এটা 30, এই তিনটাকে গুলিয়ে 10, 20, 30 মানে যোগ করলে 60, তার মানে কোনো আয়তন পরিবর্তন হলো না, মানে যত এটাকে বলে আয়তন পরিবর্তন, মানে কোনো আয়তন পরিবর্তন না হওয়া, এই আয়তন বলছি। হ্যাঁ, যদি কোনো বোঝা গেল কিনা, মানে কোনো গোলা, অনেক সময় তো গলাতে গিয়ে লোহার নষ্ট হয়, বা যেমন সোনার কাজ করতে গিয়ে অনেক সময় এমনি নষ্ট হয়ে যায় ওই কাজ করতে গিয়ে, ঠিক আছে। তো সেরকমই এখানে লোহার গুলিয়ে মনে কর একটা নতুন বড় গোলক তৈরি করলো, কিন্তু সেটা করতে গিয়ে কোনো লোহা নষ্ট হয়নি আমি ধরে নিই, তার মানে এখানে এই তিনটে যা আয়তন হবে, এটার আয়তন তাই হবে। বোঝা গেল কিনা? আয়তন মানে গলালে যতটা সলিড লোহা পাওয়া যাবে। বোঝা গেল স্যার, না আবার বলবো? মনে করো একটা ফুটবল, কিন্তু ফাঁপা ফুটবল না, সলিড লোহার বল, তার মধ্যে এরকম তিনখানা সলিড লোহার বল আছে, তিনখানা সলিড লোহার বলকে গলালো, গলিয়ে কতটা লোহা হলো, তিনটেকে একসঙ্গে করলো, করলে যেটা হবে সেটা দিয়ে আরেকটা গোলক তৈরি করবে, সেটা হচ্ছে এই বড় গোলকটা, ঠিক আছে। এটা হচ্ছে কনসেপ্ট, মানে এখানে যতটা লোহা থাকবে, এই তিনটেকে যোগ করলে যা লোহা হবে, এইটার মধ্যে সেই পরিমাণ লোহাই আছে, ঠিক আছে। এটা হচ্ছে ছবিটা অঙ্কে। এবার বলছে, তবে নতুন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য প্রক্রিয়া বের করো। আচ্ছা, নতুন গোলকের ব্যাস চেয়েছে, ব্যাসার্ধ নয় কিন্তু, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো নতুন গোলকের ব্যাসার্ধটা ধরলাম আর, ছোট গোলকের ব্যাসার্ধ গুলো কত, এটার কত ছিল 3, 4, 5। আবারও বলছি, এটা যদি V1 ধরি, এটা যদি V2 ধরি, এটা যদি V3 ধরি, মানে এই তিনটের যে গোলকের আয়তন, মানে V1 প্লাস V2 প্লাস V3, সেইটা ইকুয়াল টু এইটার আয়তন যদি আমি V ধরি, ক্যাপিটাল V, তাহলে এটা সমান হবে। এই কনসেপ্টটা বুঝেছিস কিনা বল, এটা বুঝলে বাকি অঙ্কটা বুঝবি, না হলে কিচ্ছু বোঝা যাবে। আবার বলবো, যে ওই তিনটে গোলককে গলিয়ে একটা বড় গোলকে তৈরি করেছে, তাহলে প্রথম যে তিনখানা গোলক ছিল, সেই তিনটে গোলকের যে আয়তনের সমষ্টি বা যোগ, এটা আয়তনের সাথে সমান। বোঝা গেছে না আবার বলবো? হ্যাঁ বোঝা গেছে। শিওর তো? ক্লিয়ার তো? হ্যাঁ, যদি বুঝে থাকিস তাহলে এই ছকটাও নিশ্চয়ই বুঝে যাচ্ছিস, যেটা আমি লিখেছি, V1 প্লাস V2 প্লাস V3 কত ইকুয়াল টু V হবে। ওকে, এইবার তাহলে একটা, হ্যাঁ বল, বুঝতে না পারলে আবার বলবো। হ্যাঁ ঠিক আছে, শিওর তো? হ্যাঁ স্যার বুঝেছি, করেন। আচ্ছা, না বুঝলে বলে ভাই, পরে বোঝা যাবে না। শিওর? আগামী? হ্যাঁ স্যার আগাই। আচ্ছা, এবার ভি ক্যালকুলেট করা, মানে V1 V2 V3 V, এই চারটে জিনিসকে ক্যালকুলেট করার পদ্ধতি এই উপরে দেওয়া আছে। ভি ইকুয়াল টু কি হবে, K ইন্টু আর কিউ। তাহলে একটা একটা করে আমি করি, বইয়ের মতন, বইয়ের লেখাটা পরে পড়বি, আগে এখান থেকে দেখে নি, বুঝতে সুবিধা হবে। V1 কি, প্রথম যে গোলকটা ছিল যেটা 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে আর যখন আর ইকুয়াল টু 3, তখন প্রথমে V1 এর আয়তনটা পাবো। ভি এর ফর্মুলাটা কি, ভি ইকুয়াল টু আমার কি আছে, আচ্ছা এটাকে আমি, এটা ভিটা, এই ভিটাকে অন্য একটা নাম দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে গোলাতে পারে। এটাকে আমার নাম দিলাম V4, খুশি হয়ে যায়। তাহলে যখন আর ইকুয়াল টু 3,
আর ইকুয়াল টু 3 মানে এই যে গোলকটা আছে, আমি একটু কালারিং করে দিই, এই যে গোলকটা আছে এর আয়তনটা আমি বের করছি। ঠিক আছে, এই গোলকের আয়তনটা আমি বের করছি। এর আয়তনটা কিভাবে বেরোবে? এই ফর্মুলা দিয়ে বেরোবে, ভি ইকুয়াল টু কে আর কিউব, এই ফর্মুলা দিয়ে বেরোবে। তাহলে আর এর জায়গায় মানটা বসা, আর এর জায়গায় 3 বসাবো, তাহলে প্রথমে ভি1টা বেরোবে, সেটা কত বেরোবে? সেটা হচ্ছে আমার ভি1 দিয়ে বোঝাই সুবিধা হবে, কে 3 এর কিউব। তারপরে ভি2টা বল দেখি চিরঞ্জিত। V2 স্যার, হ্যাঁ, V2 K আর 3, কে ভি2 যেটা K আর 4 স্যার। কে আর, আর কেন হবে বাবা? আর এর মানটাই তো 4। ও হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে 4 কিউব। ভি3টা কত? ভি3 হচ্ছে V3 ইকুয়াল টু K3, এবার মার খাবি, ওকে 5 K5 কে 5 কিউব। আর এর জায়গায় তো আমি মানটা বসাচ্ছি, হ্যাঁ, বোঝা গেল? একটু এখন অসুবিধা। ঠিক আছে, আচ্ছা কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার আমি কি যে আমি এই যে বড়টার তার ব্যাসার্ধটা কত ধরেছি? ক্যাপিটাল আর। তাহলে এইটার কি হবে? এই একই ফর্মুলা দিয়ে হবে। তাহলে এটার ভি4 যদি আমি ধরি, তাহলে সেটা কি হবে? কে, সেটা কি হবে? কে ক্যাপিটাল আর কিউব। দেখো বুঝলে কিনা? ঠিক আছে, বইয়ে পরে দেখবে, তুমি এখান থেকে দেখে নিলে বুঝতে পারবে, তারপরে বইটা দেখবে। এবার আমরা কি জানি? ভি1 প্লাস ভি2 প্লাস ভি3 ইকুয়াল টু কে4। তাহলে মানগুলো বসাই। তাহলে সুতরাং ভি1টা কত আমার? আমি এখানে লিখে নিই আরেকবার, ভি1 প্লাস ভি2 প্লাস ভি3 ইকুয়াল টু ভি4। লেখাটা বই থেকে ফলো করি প্লিজ। ভি1টা কত? কে 3 কিউব, ভি2টা কে 4 কিউব, এন্ড এটা হচ্ছে কে 5 কিউব ইকুয়াল টু কে আর টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে কে গুলো কমন নিয়ে নি, কমন নিলে ভেতরে গুলো দেখ 3 কিউব 4 কিউব এন্ড 5 কিউব যোগ করলে দেখবি 216 আসছে। করে দেখবি 216 আসবে। কেটা বাদ দিয়ে দে, তাহলে 216 ইকুয়াল টু আর কিউব। 216 মানে হচ্ছে 6 কিউব, মানে আর কিউব। তার মানে এখান থেকে আমি বলতে পারি 8টা হচ্ছে 6। ঠিক আছে, এইবার ভালো করে, অনেকে এখানে অ্যান্সার দিয়ে দেয়, একদম না। কোশ্চেনটা পড়ে দেখ, ওখানে ব্যাস চেয়েছিল, ব্যাস বলেছিল ব্যাসটা কত, বড় যে গোলকটা তার ব্যাস চেয়েছিল। আর আমরা 8টা কি বের করি? 8টা হচ্ছে ব্যাসার্ধ। এখানে অনেকে একটা নাম্বার দিয়ে চলে আসে। ঠিক আছে, তো আমাদের ব্যাসার্ধ বের করতে বলেছে। কি হলো? হ্যাঁ, আমাকে ব্যাসার্ধ বের করতে বলেনি, আমাকে ব্যাস বের করতে বলেছে। আমার কি বেরিয়েছে? ব্যাসার্ধ, মানে আমাকে 2r-টা বের করতে হবে। ব্যাস সমান সমান কি? 2r, 2 ইন্টু 6 মানে 12 হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। এবার এটা কি আছে? সেমিতে আছে, সেমিতে আছে, তাহলে আমি এখানে সেমি লিখে দেবো। দেখো দুইটা করতে গেলে, হ্যাঁ বাবা, দুইটা করতে গেলে প্রশ্নে দেখ তোকে যেটা জিজ্ঞেস কর, আমি এই ক্যাপিটাল আর যে বেরিয়েছে, এটা কি বেরিয়েছে? ক্যাপিটাল আরটা কি, ব্যাস না ব্যাসার্ধ? ব্যাস। ব্যাস তো নয়, আমি তো সব ব্যাসার্ধ হিসাব করেছি। এই আরটা তো ব্যাসার্ধ, আমি ব্যাসার্ধ হিসাব করে অঙ্ক বের করেছি। তাহলে ক্যাপিটাল আরটা হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধ। ছবির দিকে তাকা, কিন্তু তোকে বইয়ে কি চেয়েছে? ব্যাস না ব্যাসার্ধ চেয়েছে? লাস্টে পড়ে দেখ। হ্যাঁ, লাস্ট লাইনটা পড়ে দেখ। তবু নতুন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য ভেদ তত্ত্ব প্রয়োগে নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ব্যাস বের করতে বলেছে, তাহলে আমাদের লাস্টে 2 দিয়ে গুণ করে ব্যাসটা বের করে নিতে হবে। ওকে, ব্যাস আমি 2 একটু করে নিতে হবে স্যার। একদম একদম ঠিক আছে। আরেকটা ক্লাস লাগবে, আচ্ছা বলো। আর স্যার 216 টাকা কি করে স্যার 6 এলো? 6 কিউব করলে 216 হয় এইভাবে। এই 216 যেটা আছে এটা যদি ভাঙবি এইভাবে, ঠিক আছে, 2 অক্ষে 2 0 8 এরকম করে ভেঙে ভেঙে যাবি, দেখবি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ আসবে। তাহলে কখানা 2 আর 3, এতগুলো 3 আছে। বোঝা গেল? কারণ এখানে তো আমার কিউব আছে,
এখানে আমার কিউব আছে, তাহলে এখানে আমাকে কোনো একটা কিছু কিউবই আনতে হবে। বোঝা গেল?